ইন্ডিয়ার পেদ্দাপাল্লি গ্রামে আসে পুষ্পা নামের এক পতিতা। সে আসার পরেই একে একে খুন হতে থাকে গ্রামের বাচ্চা মেয়েরা। সন্দেহের তীর যায় তারই বয়ফ্রেন্ডের উপর, আর এই দায়ে তাকে জেলেও যেতে হয়। কিন্তু এরপরও বাচ্চা মেয়েগুলোর খুন হয়েই যাচ্ছিল। তাই বাধ্য হয়ে এবার পুষ্পা নিজেই খুনের রহস্য বের করতে নেমে পড়ে। আর তখনই বের হতে থাকে একের পর এক লোমহর্ষক পৈশাচিক সব খুনের রহস্য। এর পেছনের আসল কালপ্রিটকে পুষ্পা কি আদৌ তা খুঁজে বের করতে পারবে, সেটাই দেখব আজকের গল্প বাহিষ্কারানাতে। চলুন তাহলে এই সিরিজের কিছু দৃশ্য দেখে নিয়ে মূল গল্পে যাওয়া যাক। গল্পটা শুরু হয় একটা অন্ধকার রাত দিয়ে। সময়টা ছিল 1997 সাল। তো এই রাতের অন্ধকারেই একটা মেয়ে একা একা হেঁটে যাচ্ছিল, আর একটা সময় সে পুকুরের কাছে এসে পৌঁছায়। দেখা যায় মেয়েটি কিছু একটা ভেবে খুব কান্না করতে থাকে, যেন তার সাথে এমন কিছু হয়েছে যা সে আর সহ্য করতে পারছিল না। তার হয়তো পুরো দুনিয়াটাই ওলট পালট হয়ে গিয়েছিল, তাই সে আজ নিজেই মৃত্যুর পথ বেছে নিয়েছে। তো একটু পরেই সে পানিতে ঝাঁপ দিয়ে দেয়। এরপর দৃশ্য পরিবর্তন হয়, আর আমরা একটা বাচ্চা মেয়ে এবং তার বাবা দার্শিকে দেখি। এই মেয়েটা তার বাবাকে ভীষণ রকমের ভালোবাসে। তো আমরা এখানে জানতে পারি এই ছোট্ট মেয়েটার নাম সিরি, আর সে খুবই কিউট দেখতে। যাই হোক, এরপর দেখা যায় তার বাবা ঘুমিয়ে আছে, তাই সে তাকে ঘুম থেকে তোলার জন্য বারবার ডাকতে থাকে। আসলে সে তার বাবার সাথে মজা করছিল। এভাবেই বাবা আর মেয়ের খুনসুটি চলতে থাকে। যাই হোক, তো কিছুক্ষণ পরই দার্শি তার মেয়েকে বলে সে কাজে যাচ্ছে, তার একটু দেরি হবে ফিরতে, তাই সে যেন কোনো চিন্তা না করে। এরপরে আমরা দেখতে পাই দার্শি তার হাতে একটা ধারালো দা নিয়ে বেরিয়ে পড়ে আর চলে আসে এই গ্রামেরই লিডার শিবায়ার বাড়িতে। এই দার্শি হচ্ছে শিবায়ার চাকর, বা বলতে পারেন সব সময় তার আশেপাশে থাকে কাজকর্ম করার জন্য। একটা সময় শিবায়াকে সে ভগবানের আসনে বসিয়েছিল। তার কোনো কথাই সে ফেলতে পারত না। তার প্রত্যেকটা আদেশ অক্ষরে অক্ষরে পালন করত। কিন্তু এখন সে আর শিবায়াকে পছন্দ করে না, কারণ শিবায়া মানুষের উপর সব সময় অত্যাচার করে, আর তাই মানুষরা তাকে বেশ ভয়ও পায়। গ্রামের প্রত্যেকটা মানুষ তার অত্যাচারে অতিষ্ঠ, আর এটা এবার দার্শি জানতে পেরেছে। তো এখন দার্শিকে দেখে মনে হয় সে শুধু একটা সুযোগ খুঁজছে। যদি একবার সুযোগ পায় তাহলেই এই শিবায়াকে শেষ করে দিবে। তো এখানে আমরা জানতে পারি শিবায়ার একজন রক্ষিতা আছে যার নাম পুষ্পা। তো এরপর দার্শি শিবায়াকে বলে, মালিক, আমার একটু টাউনে যেতে হবে, আর বাগান থেকে কি আমি 2টা গোলাপ ফুল নিতে পারি? আসলে আমার ছোট্ট মেয়েটা গোলাপ খুব পছন্দ করে, ওর জন্যই নিতে যাচ্ছি। তো শিবায়া কিছুক্ষণ ভাবার পর বলে, আচ্ছা ঠিক আছে, নিয়ে যা। তো দার্শি সেই ফুল নিয়ে যাওয়ার আগে তাকে শিবায়া কিছু টাকাও দিয়ে দেয়। তো দার্শি সেখান থেকে বেরিয়ে চলে আসে পুষ্পার কাছে, আর এখানে এদের কথাবার্তায় বোঝা যায় তারা একে অপরকে ভালোবাসে। তাই দার্শি চাইছিল সে যেন এখান থেকে, এই নরক থেকে পালিয়ে যায়। এরকম মানুষের রক্ষিতা হয়ে সে কতদিন থাকবে? সে তো ভালো কিছু করেও টাকা ইনকাম করতে পারে। কিন্তু পুষ্পা বলে সে এখান থেকে পালিয়ে বাঁচতে পারবে না, তারা তাকে ঠিকই খুঁজে বের করবে আর একসময় মেরেই ফেলবে। তাই সে না চাইলেও তাকে এখানেই থাকতে হবে। তো এইসব কথাবার্তা বলতে বলতেই এক পর্যায়ে তারা দুজন একে অপরের কাছাকাছি আসতে চাইছিল, কিন্তু সেই সময় পুষ্পা তাকে আটকায় আর বলে, দেখো, তুমি বিবাহিত, তোমার স্ত্রী লক্ষ্মী আর মেয়ে সিরি আছে, আর সিরিকে তুমি কতটা ভালোবাসো সেটা আমি খুব ভালো করেই জানি। আর সিরি তার মায়েরও চোখের মণি। তো সিরির সামনে জন্মদিন, তাই পুষ্পা একটা উপহার দেয় দার্শিকে, যেন সে এটা সিরিকে দিয়ে দেয়। আর দার্শি যেই ফুল এনেছিল মেয়ের কথা বলে, সেটা সে পুষ্পাকে দিয়ে দেয়। এদিকে আমরা সিরি আর লক্ষ্মীকে দেখি, যেখানে সিরি তার বাবার জন্য মাছ ধরছিল, সে খুব খুশি ছিল। অন্যদিকে আমরা দেখি দার্শিকে, দেখা যায় শিবায়ার লোকজন অমানুষের মতো মারপিট করছে। হতে পারে শিবায়া দার্শিকে ধরে ফেলেছিল তাকে মারতে যাওয়ার আগে, তাই হয়তো দার্শিকে এইভাবে মারছে তারা। তো রাতের বেলা যখন সিরি তার মায়ের সাথে অপেক্ষা করছিল
যে তার বাবা কখন আসবে। ঠিক সেই সময় দেখা যায় সেখানে শিবায়া আসে, আর সে এসেই এমন ভাব নেয় যেন সে কিছু জানেই না। তো শিবায়া লক্ষ্মীকে বলে, আসলে আমি এদিক দিয়েই যাচ্ছিলাম, তাই ভাবলাম তোমাদেরকে দেখে যাই। তো সেই সময় লক্ষ্মী মাছের তরকারি রান্না করছিল, যেটার ঘ্রাণ শিবায়া পর্যন্ত আসে। তাই সে বলতে থাকে, ঘরে কি মাছ রান্না হচ্ছে? খুব সুন্দর ঘ্রাণ আসছে, আমি কি আজ তোমার রান্না একটু টেস্ট করতে পারি? এটা শুনে লক্ষ্মী বলে, আরে আপনি আমাদের এখানে খাবেন, এটা তো আমাদের সৌভাগ্য হবে, তাই তাড়াতাড়ি ভেতরে আসুন, আমি খাবার আনছি। তো এরপরই শিবায়া ভেতরে এসে বসে, আর সেখানে সিরি তাকে বলে, আচ্ছা আপনার কাছে কি ছোট বক্স আছে যেটা থেকে গান আসে? লক্ষ্মী তখন তার মেয়েকে একটু বকা দিয়ে বলে, সিরি এইভাবে ওনার সাথে কথা বলো না। এই সময় শিবায়া তাকে বলে, আরে কোনো ব্যাপার না লক্ষ্মী, আমি কিছুই মনে করিনি, ও তো বাচ্চা একটা মেয়ে। এরপর সে বলে, সিরি তুমি যাও, গাড়ি থেকে ওটা নিয়ে এসো। এরপর সিরি বাইরে গিয়ে ওই রেডিওটা নিয়ে আসে ঘরে। এই সব দেখে লক্ষ্মী বলতে থাকে, এই মেয়েকে আমরা যা মানা করি সে সেটাই করবে সব সময়, খুব দুষ্টু একটা মেয়ে হয়েছে আমার। শিবায়া তখন বলে, আরে বাদ দাও, ছোট বাচ্চা একটা মেয়ে, তাই একটু একটু দুষ্টুমি তো করবেই, এটা কোনো ব্যাপার না। আর তুমি খাবার আনার আগ পর্যন্ত আমি আর সিরি গল্প করছি, তুমি আর তাকে বকা দিও না তো। তো তারপর সিরি বলে, আচ্ছা আমি একটা গল্প বলি। শিবায়া বলে, হ্যাঁ কি গল্প বলবে? তো সিরি এর পর তার গল্প বলতে থাকে, আর খাবার খেতে ব্যস্ত থাকে শিবায়া। ঠিক এই সময়ই সিরিদের বাড়ির উঠোনে নিয়ে আসে দার্শিকে, আর তাকে খুব মারধর করে গলা কেটে কবরে রাখে শিবায়ার লোকেরা। এরপর দার্শির মাথা একটা পাথর মেরে থেতলে দেয়, আর তাকে সেখানেই কবর দিয়ে দেয়, আর এই কবরের উপরই একটা গোলাপের গাছ লাগিয়ে রাখে। তো খাবার শেষ করে বাইরে এসেই গোলাপের গাছ দেখে সিরি অনেক বেশি খুশি হয়ে যায়। আর শিবায়া বলে, আমাকে দার্শি বলেছিল তুমি নাকি গোলাপ খুব পছন্দ করো, তাই আজ এখানে এত সুন্দর একটা গাছ। তো এরপর সিরি সেখান থেকে একটা ফুল ছিঁড়ে শিবায়াকে দেয় যাওয়ার সময়। বেচারি তো জানেও না এর নিচে তার বাবা শুয়ে আছে। এদিকে শিবায়া পুষ্পার কাছে এসে সেই উপহারটা দেয়, যেটা পুষ্পা দার্শিকে দিয়েছিল সিরির জন্মদিনে দিতে। এটা দেখে তো পুষ্পা বুঝতে পেরে যায় তাদের সম্পর্কের ব্যাপারে শিবায়া জেনে গেছে, কিন্তু সে তো তাকে আগেই বলেছিল সে ছাড়া পুষ্পা যেন আর কারো সাথে সম্পর্কে না যায়, সে যেন শুধুমাত্র তার রক্ষিতা হয়েই থাকে। তো এরপর শিবায়া তাকে গোলাপ ফুলও দেয়, আর এটা দিয়ে বোঝায় যে দার্শির সময়ের ইতি টেনেই সে এখানে এসেছে। পুষ্পা এই সব কিছু ভেবে তো অনেক কান্না করে, তার খুবই কষ্ট হতে থাকে, কিন্তু সে শিবায়াকে কিছুই বলতে পারে না, চুপচাপ সবকিছু সহ্য করে নেয়। অন্যদিকে ছোট্ট সিরি তার বাবার আসার অপেক্ষায় দরজা খুলে বসে থাকে। তো অনেক রাত হয়ে গেলে তার মা বলতে থাকে, ঘরে আয় মা, রাত হলো তো অনেক। সিরি তখন উত্তর দেয়, না মা, বাবা বলেছিল তাড়াতাড়ি আসবে, আর আমার জন্মদিনের জন্য কি নিয়ে আসে সেটাও তো আমাকে দেখতে হবে, তাই না? তো সেখানে বসে বসেই সিরি ওই গোলাপ গাছটা দেখে, আর তার বাবার ফেরার জন্য অপেক্ষা করতে থাকে। এরপর দেখা যায় কিছু বছর আগের দৃশ্য, যখন প্রথম গ্রামে আসে পুষ্পা। তো বাস থেকে নেমেই সেখানে পুষ্পার সাথে দেখা হয় দার্শির। তো পুষ্পা এখানে বিজনেসের জন্য এসেছে, তাই সে এখানকার প্রেসিডেন্টের সাথে দেখা করতে চায়। এখন যেহেতু শিবায়ার হয়ে কাজ করে দার্শি, তাই সে তাকে নিয়ে আসছিল। পুষ্পা বলে, আচ্ছা প্রেসিডেন্ট কেমন মানুষ? দার্শি জানায়, আমাদের প্রেসিডেন্ট সবচেয়ে বড় মনের আর অনেক ভালো একজন মানুষ, বুঝলে? এসব শুনে পুষ্পা বলে, না আসলে আমি জানতে চাইছিলাম তিনি কি আমার সাথে বিজনেস ঠিকমতো করতে পারবেন নাকি না। তো এটা শুনে দার্শি বলে, আরে তোমার কাছে কি সেই পরিমাণ টাকা আছে যে তুমি আমাদের প্রেসিডেন্টের সাথে বিজনেস করতে পারবে? এর উত্তরে পুষ্পা জানায়, আমার কাছে এত টাকা আছে যে আমি একটা রাজপ্রাসাদ কিনতে পারবো। তো এরপরই পুষ্পা আসে শিবায়ার সাথে দেখা করতে, আর এসেই সে শিবায়াকে অফার করে তাকে তার সাথে রাখতে, বিনিময়ে সে তাকে সবকিছু দিবে। তো পুষ্পা আসলে কোনো বিজনেস করতে আসেনি, বরং সে একজন পতিতা, আর সেই কাজ করতেই এসেছে, যা সে শিবায়াকে আকার ইঙ্গিতে বুঝিয়ে দেয়। শিবায়া পুষ্পাকে শর্ত দিয়ে বলে, সে যদি তার সাথে থাকতে চায় তাহলে এই গ্রামের অন্য কারো দিকেই চোখ তুলে তাকাতে পারবে না। তো পুষ্পাও তার এই শর্তে রাজি হয়ে যায়। তো এরপর শিবায়া দার্শিকে বলে তাদের দূরের একটা বাড়িতে পুষ্পার জন্য জায়গা করে দিতে। তো এরপর দার্শি শিবায়ার কথা মতো চলে আসে পুষ্পাকে নিয়ে, আর সে তাকে একটা বাড়ি পরিষ্কার করে দেয়। এখানেই এখন থেকে পুষ্পা থাকবে।
তো এরপর দার্শিকে আর একটা কাজ দেয় শিবায়া, আর সেটা হচ্ছে পুষ্পার ফুল বডি চেকআপ। কারণ সে জানতে চাইছিল পুষ্পা কোনো রোগে আক্রান্ত কিনা। যেহেতু সে পুষ্পার সাথে থাকবে, তাই পুষ্পার বডি থেকে তার বডিতে কিছু আসার সম্ভাবনা থাকতে পারে। বিশেষ করে সে জানতে চাইছিল পুষ্পা HIV পজিটিভ কিনা। যেহেতু সে পতিতার কাজ করে, তাই দার্শি পুষ্পাকে ডাক্তারের কাছে আনে আর তার টেস্ট করায়। এরপর দেখা যায় সব রেজাল্ট ভালোই আসে, আর HIV রিপোর্ট নেগেটিভ দেখে শিবায়া চলে আসে পুষ্পার কাছে। তার সাথে রাতের বেলা পার্সোনাল সময়ও কাটায়। এদিকে আমরা লক্ষ্মীকে দেখতে পাই, সে একটা বাড়িতে কাজ করে। তো বাজারে আসার পর লক্ষ্মীর সাথে তর্ক বিতর্ক হয়ে যায় দার্শির। সে এইরকমই একটুতে যে কারো সাথে ঝগড়ায় লেগে যেতে পারে। যাই হোক, এরপর দার্শি আর তার বন্ধু বাজার থেকে সব প্রয়োজনীয় জিনিস বাজার করে আনে পুষ্পার বাড়িতে। তারপর সেগুলো রান্না করে পুষ্পা, আর এখানেই তারা তিনজন মিলে খাওয়া দাওয়া করে, কারণ পুষ্পাই তাদেরকে রিকোয়েস্ট করেছিল। অন্যদিকে এই গ্রামের একজন ডাক্তারকে দেখা যায়, যে রোগী দেখার নাম করে মেয়েদেরকে উত্ত্যক্ত করে। কিন্তু লক্ষ্মী ছিল প্রতিবাদী, তাই সে যখন দেখে তার সামনে একটা মেয়ের সাথে অসভ্যতা করা হয়েছে, তখন সেই ডাক্তারকে অনেক কথা শুনিয়ে সেখান থেকে চলে আসে। এদিকে দেখা যায় পুষ্পা অনেক সেজেগুজে আসে মন্দিরে যাবে বলে। তবে তাকে দেখে তো দার্শি আর তার বন্ধু থমকে যায়, কারণ তাকে দেখতে খুবই সুন্দর লাগছিল, যার থেকে চোখ ফেরানোই দায়। তো মন্দিরে গিয়ে আবারও তাদের সাথে দেখা হয় লক্ষ্মীর। লক্ষ্মী এখানেও দার্শির সাথে ঝগড়া করে চলে যায়। এদের দুজনের যখনই দেখা হয় শুধু ঝগড়াই হয়, একে অপরকে একেবারেই দেখতে পারে না তারা। তো এরপর যখন পুষ্পারা গ্রামের একটা দিক দিয়ে যাচ্ছিল, তখনই সেখানে সুরি নামের একজন কুস্তি খেলছিল, একদম কাদা মাটিতে লেপ্টে। আর এখানেই পুষ্পাকে দেখে সে তার গায়ে কাদা ছুঁড়ে দেয়। এটা দেখেই তো খুব রাগ হয়ে যায় দার্শির। সুরি তখন বলে, এই আমি শান্ত আছি, যাকে কাদা দিয়েছি সেও শান্ত আছে, তাহলে তোর এত রাগ উঠছে কেন রে? এখানে তোর সমস্যাটা কি? আর হ্যাঁ, তুই তো জানিস আমার লেভেলটা কত উপরে আছে। তো সুরি আসলে কাজ করে শিবায়ার হয়েই, সে শিবায়ার খুব কাছের একজন। তো এরপর দার্শি বলে, হ্যাঁ আমি জানি, আর আমাদের গ্রামের সবাই জানে যে তুমি একটা পেছনে চাকু মারা লোক। সুরি বলে, আচ্ছা তাহলে আমার সাথে ফাইট কর, তারপর আমি তোকে আসল মজা দেখাচ্ছি। তো এরপর এখানে বেশ তর্ক বিতর্ক হয় তাদের। তবে যখনই সুরি পুষ্পাকে নিয়ে বলে, তখন পুষ্পা বলে, দার্শি তুমি চুপ থাকো, আমাকে দেখতে দাও সুরি বাবুর কত শক্তি আছে। এরপর পুষ্পা নিজেই কাদায় নামে, আর প্রথমবারেই পুষ্পা পা দিয়ে ফেলে দেয় সুরিকে। আর পরে বলে, সুরি বাবু আমি হতে পারি একজন রক্ষিতা, কিন্তু তাই বলে আমাকে যে খুশি সেই পেয়ে যাবে তা তো হবে না। আমি বিজনেস করি, তোমার মতো আজে বাজে কাজ করি না, আর মানুষকে খামোখা বড় বড় কথা বলে হেরেও যাই না। তো এখানে পুষ্পা এক চান্সেই সুরির সব ভাব কাদামাটির তলায় পাঠিয়ে দিয়ে আসে। তো আসার পথে পুষ্পা যখন নিজেকে একটু পরিষ্কার করে নিচ্ছিল, তখনও তাকে এক দৃষ্টিতে তাকিয়ে দেখতে থাকে দার্শি, যেন ধীরে ধীরে দার্শি পুষ্পার মুগ্ধতায় হারিয়ে যাচ্ছে। এদিকে সুরিকে তার লোকেরা বলে, ভাই তুমি এখানে বসে মদ খাচ্ছ, কিন্তু যদি আমি তোমার জায়গায় থাকতাম তাহলে ওই পতিতাকে খুনই করে ফেলতাম। ভাই তুমি যদি এইভাবে চুপ থাকো, তাহলে এই গ্রামের কেউই আর তোমাকে সম্মান করবে না, কেউ তোমাকে ভয় পেয়ে মাথা নতও করবে না। তো এইসব শুনেই সুরি অনেক রাগ নিয়ে এখান থেকে বেরিয়ে যায়। অন্যদিকে দার্শি আর তার বন্ধু চিট্টি একা একাই বসেছিল। তখন দার্শি বলে, উপরওয়ালা সবকিছু একসাথে দেয় না। যেমন পুষ্পাকে তিনি সৌন্দর্য দিয়েছেন, কিন্তু ভালো জীবন দেননি। সুরি বাবুকে তিনি ভালো জীবন দিয়েছেন, তবে ভালো হৃদয় দেননি। আর আমাদেরকে তিনি ভালো হৃদয় তো দিয়েছেন, কিন্তু কিছু করার সামর্থ্য দেননি। এসব শুনে চিট্টি বলে, ভগবান আসলে সব জানেন, কবে কখন কাকে কি দিতে হবে আর কেন দিতে হবে, সেজন্যই তো তিনি ভগবান, আর আমরা শুধুমাত্রই তার দাস। তখন দার্শি বলে, আচ্ছা পুষ্পার কি একটুও খারাপ লাগে না যখন তাকে নিয়ে সবাই আজে বাজে কথা বলে? চিট্টি বলে, হ্যাঁ অবশ্যই লাগে, কারণ সেও তো মানুষ, তারও তো আবেগ অনুভূতি সবই আছে। তবে সে এটাতেই হয়তো অভ্যস্ত হয়ে গিয়েছে। সে জানে তাকে যেখানেই যেতে হবে সেখানেই লড়াই করে বাঁচতে হবে, আর এই সব কিছুকেই সে মেনে নিয়েছে। এরপর দার্শি বলে, আমি জানি না কেন পুষ্পাকে শাড়িতে অনেক বেশি ভালো লাগছিল। এটা শুনে চিট্টি তাকে বলতে থাকে, হ্যাঁ আর আজ যখন সুরিকে কাদায় ফেলেছিল তখন তো আমার হাসি থামছিলই না,
খুব ভাব দেখাচ্ছিল না, অথচ একটা মেয়ের কাছে হেরে গেল। এদিকে দেখা যায় সুরি এসে পুষ্পাকে অনেক বাজে ভাবে অপমানিত করে, আর পরে হুমকি দিয়ে বলে, যদি তুই আমাদের প্রেসিডেন্টের চেনা কেউ না হতি তাহলে আমি যে তোকে কি করতাম সেটা তো তুই চিন্তাও করতে পারিস না। তো সেই সময় সেখানে দার্সি আসে আর পুষ্পার গায়ে কাপড় দিয়ে তাকে আড়াল করে। এরপর এদিকে আমরা দেখি দার্সি আর চিট্টি যখন তাদের বাড়ি ফিরছিল তখনই সেখানকার একটা গাছে স্বর্ণা নামের একটা মেয়ের লাশ ঝুলেছিল। কিন্তু সে কেন আত্মহনন করেছে তা তো পরেই জানা যাবে। তবে এইটা নিয়ে পুরো গ্রামে হই হুল্লোড় পড়ে যায়, আর স্বর্ণার আত্মহননের খবর পেয়ে তার মা বাবা গ্রামের সবাই দৌড়ে আসে সেখানে, আর সেখানে দার্সিও আসে আর সেই তাকে গাছ থেকে নামায়। স্বর্ণার বাবা মায়ের একটাই প্রশ্ন ছিল, কেন করলি মা এরকম? তোর সাথে কি এমন খারাপ হয়েছিল যে তুই নিজেকেই শেষ করে দিলি? ওই সময় সেখানে সুরি আসে আর সে এসেই অনেক আজে বাজে কথা বলতে থাকে। দার্সি বলে, তুমি জীবিত মানুষের সম্পর্কে ভালো কথা বলতে পারো না, কিন্তু অন্তত একজন মৃত মানুষের সম্পর্কে ভালো বলতে না পারলে চুপ তো করে থাকতে পারো। সুরি বলে, যদি সে স্বাভাবিকভাবে মরতো তাহলে আমি তো খারাপ কিছু বলতাম না, কিন্তু সে তো মরেছে নিজ ইচ্ছায়, তাই দেখো কি ঘটিয়ে তারপর মরেছে। এইসব শুনে লক্ষ্মী খুব রেগে যায় আর বলে, এই তুই আর একটা খারাপ কথা বললে এই গ্রামের লোকেরা তোকে আর আস্ত রাখবে না বলছি। লক্ষ্মীর কাছ থেকে এই কথা শুনে সুরি তাকে বলতে থাকে, কিরে তোর তো খুব বড় গলা হয়েছে দেখছি, ভুলে যাস না তোর জন্মই হয়েছে আমাদের রক্ষিতা হওয়ার জন্য, আর না হয় চাকর হওয়ার জন্য। তো এই কথায় দার্সির খুব রাগ উঠে যায় আর সে তাকে মারধর করতেই লেগে পড়ে। তখনই সেখানে শিবায়া আসে আর সবার সামনে ভালো সাজার জন্য সে সুরিকে থাপ্পড় মেরে দেয়। তারপর পুলিশ আসে আর পুলিশ শিবায়াকে কানে কানে বলে, দেখে তো মনে হচ্ছে এটা আত্মহনন নয়, খুন হতে পারে। তো এরপর পোস্টমর্টেম করার কথা বললে আর সেটা করানো হয় না, কোনোভাবে শিবায়া এটা ধামাচাপা দিয়ে দেয়। এরপর স্বর্ণার শেষ কাজ করা হয়। গ্রামের সবাই তার এই মৃত্যুতে শোকাহত, কিন্তু কেউ এতটাও গভীরে কিছু ভাবে না যে সে খুন হতেও তো পারে। এরপর চিট্টি আর দার্সি বসে বসে স্বর্ণার ব্যাপারেই কথা বলে। সেখানে চিট্টি বলে, আমার সাথে যখনই সে দেখা করত খুব মিষ্টি করে কথা বলতো, খুব ভালো মনের একটা মেয়ে ছিল। দার্সি বলে, হ্যাঁ সে পড়াশোনাতেও অনেক ভালো ছিল, তাই তার ভবিষ্যৎ সুন্দর হবে এটা নিয়েও কোনো সন্দেহ থাকার কথা না। আমি তো গ্রামের অন্যদেরকে উদাহরণ দিতাম তাকে নিয়ে, কিন্তু সে যে এইভাবে চলে যাবে একেবারেই ভাবতে পারছি না, খুবই খারাপ লাগছে। তো দার্সি আর চিট্টি এটাই ভাবে আসলে কি এমন হয়েছে তার সাথে যে সে এভাবে মরতে বাধ্য হলো। তো এরপর চিট্টি বলে, এটা কি আসলেই আত্মহনন ছিল নাকি খুন, কে জানে কি হয়েছে। এদিকে শিবায়া সুরিকে বলে, দেখ সুরি, আমি বুঝতে পারছি তোর রাগের বিষয়টা, কিন্তু তুই কি জানিস আমি কেন তোকে থাপ্পড় দিয়েছি? আসলে এখানে এত গ্রামের মানুষ ছিল, এরপর কাউন্সিলরও ছিল, সবাই তাকিয়েছিল আমার দিকে যে আমি কি বলবো, কারণ তুই আমার কাছের লোক সেটা সবাই জানে, তাই তারা সবাই অপেক্ষা করছিল আমি কি অ্যাকশন নেই, সেজন্যই আমাকে এই কাজ করে তাদেরকে খুশি করতে হলো। এরপর সেখানে দার্সি আসে আর শিবায়া বলে, কি ব্যাপার তুই এখানে, কিছু বলবি? দার্সি বলে, স্বর্ণার মৃত্যুটা আমাকে খুব ভাবাচ্ছে, আমার মনে হচ্ছে এটা আত্মহনন না, হয়তো কেউ তাকে কিছু করেছে। স্বর্ণা এমন মেয়ে ছিল না যে নিজেকে শেষ করে দিবে। এই কথায় তো শিবায়া রেগে যায় আর তাকে চুপ থাকতে বলে, যদিও কিছু থেকে থাকে তাহলে সেটা পুলিশ দেখবে, তাকে কিছু বলতে হবে না। তো এভাবেই চলতে থাকে বাকি দিনগুলো। সেই সাথে পুষ্পাও ধীরে ধীরে স্বপ্ন বাঁধে দার্সিকে নিয়ে। দার্সিও এখন পুষ্পাকে খুব ভালোবেসে ফেলেছে, তারা একসাথে অনেক সময়ও কাটায়। তো এক রাতে তারা একে অপরকে নিজেদের ভালোবাসার কথা জানায়। দার্সি এটাও বলে যে সে পুষ্পাকে বিয়ে করতে চায়, তাকে একটা সুন্দর জীবন দিতে চায়। এটা শুনে পুষ্পা বলে, কিন্তু শিবায়া তো মানবে না, যদি সে রাগে কিছু করে বসে তখন কি হবে? সে তো আমাকে আগেই বলেছে সে ছাড়া অন্য কোনো ছেলের দিকে না তাকাতে, শুধুমাত্র তার রক্ষিতা হয়েই কাজ করতে। এসব শুনে দার্সি বলে, আরে না, আমাদের শিবায়া স্যার খুব ভালো মানুষ আর উনি অনেক দয়ালু, তাই যদি জানতে পারেন আমি তোমাকে নতুন জীবন দিতে চাই তখন তিনিও রাজি হয়ে যাবেন, আর তোমাকে
মুক্তি দিবেন। এরপর অনেক মানা করা সত্ত্বেও পরের দিন দার্শি পুষ্পাকে নিয়ে চলে আসে শিবায়ার কাছে। তো এখানে বেশি কিছু শিবায়া বলে না তাদেরকে। দেখা যায় সে তাদেরকে বিয়ে করার জন্য একরকম অনুমতি দিয়েই দেয়। এটা জেনেই তো তারা দুজন বেশ খুশি হয়। তাই এখান থেকেই তারা আগে চলে যায় বিয়ের কেনাকাটা করতে। পুষ্পা তো খুব মন দিয়ে তার বিয়ের মঙ্গলসূত্রটা কেনে। আসার সময় বাসে বসে পুষ্পা তার আর দার্শির আগামী জীবন নিয়ে কত শত সুন্দর কথা বলে, কিন্তু কে জানতো তাদের এই সুখ কয়েক মুহূর্তের জন্যই এসেছিল। এরপর তারা বাস থেকে নেমেই দেখতে পায় গ্রামের মানুষ জড়সড় হয়ে আছে লক্ষ্মীকে নিয়ে, কারণ লক্ষ্মীর সাথে নাকি কে কি করেছে, তাই তার আর বিয়ে হবে না। কে তাকে বিয়ে করবে এই বিচার নিয়েই শিবায়ের কাছে এসেছে লক্ষ্মীর বাবা। তখন শিবায়াও এই সুযোগের সৎ ব্যবহার করে আর সে দার্শিকে বলে লক্ষ্মীকে বিয়ে করতে। দার্শি তো এটা শুনে নির্বাক হয়ে যায় আর ভাবতে থাকে সে কি বলবে আর কি বলবে না। পরে পুষ্পা বুঝতে পারে এখানে আর কিচ্ছু হওয়ার নেই, তাই সে তার শখ করে কেনা মঙ্গলসূত্রটা দিয়ে দেয় লক্ষ্মীকে পরানোর জন্য। আর এখানে কাঁদতে কাঁদতে সেটা লক্ষ্মীকে পরিয়ে দেয় দার্শি। তার সাথে সাথেই শেষ হয়ে যায় পুষ্পা আর দার্শির সে বিয়ে করার স্বপ্ন, সুন্দর জীবন কাটানোর স্বপ্ন, একটা ছোট্ট সংসার করার স্বপ্ন। আসলে এই সবকিছু শিবায়া ইচ্ছা করেই করেছিল, যাতে করে পুষ্পা তার রক্ষিতা হয়েই থাকে। দৃশ্য পরিবর্তন হয় আর রাতে আমরা পুষ্পাকে দেখি সে বসে আছে শিবায়ার সামনে। শিবায়ার লোকেরা পুষ্পার উপর পেট্রোল ঢেলে দেয় আর শিবায়া তার সিগারেটের থেকে আগুন ধরিয়ে দেয় সেখানে। কিন্তু তখন অদ্ভুতভাবে হাসতে থাকে পুষ্পা। এদিকে মদ খেয়ে পড়ে থাকে দার্শি। আর তাকে এই অবস্থায় দেখে লক্ষ্মী বলে, দেখো তোমার যেখানে খুশি সেখানে যেতে পারো, আমাদের বিয়ে হয়েছে বলেই যে আমাদেরকে একসাথে থাকতে হবে তার কোনো মানে নেই। অন্যদিকে শিবায়া পুষ্পার হাসি দেখে তাকে আর আগুন দিয়ে পোড়ায় না, বরং তাকে নিয়ে সে তার সময় কাটাতেই ব্যস্ত হয়ে পড়ে। বেচারা এই নরপশুকে আর সহ্য করতে পারছিল না, যার জন্য সে ঘর থেকে যাওয়ার পর একা একা খুব কান্না করে। এদিকে লক্ষ্মী সকাল হতেই পানি দিয়ে তুলতে যায় দার্শিকে, কারণ সে মদ খেয়ে মাতাল হয়ে ঘুমিয়েছিল, তার তো কোনো হুশই ছিল না। তখনই লক্ষ্মীকে একজন বলে, লক্ষ্মী আমি তো তোকে বলেছি ওই রক্ষিতা তোর স্বামীকে বশ করে রেখেছে, তাই তোর সংসার বাঁচানোর জন্য তোকে আরো সতর্ক থাকতে হবে। এই সব কিছু শুনে লক্ষ্মী খুবই বিরক্ত হয়ে যায় আর তাকে একটু চুপ থাকতে বলে, আর তাকে এটাও বলে দেয় যে তার ব্যক্তিগত জীবন নিয়ে নাক না গলাতে, তারটা সে বুঝে নিবে। তো এরপর দার্শি যখন উঠে সেখান থেকে যাচ্ছিল তখন তার স্ত্রী বলে, এখনো তো দোকান খোলা হয়নি, তাহলে আগে ভালো করে কাপড় চোপড় পরে তারপর যাও, আর তুমি মদ খেতেই যখন চাও তাহলে আগে কাজ করো তারপর খাও। আর এইভাবে কত চলবে? সন্ধ্যায় তুমি কোথায় থাকবে বলে যেও, তাহলে চিঠি তোমাকে নিতে আসবে। কিন্তু দার্শি কোনো কথাই ঠিক মতো না বলে সেখান থেকে চলে যায়। এইভাবেই সে রাত দিন মদ খেয়ে খেয়ে বাড়ির এখানে ওখানে বেহুশ হয়ে পড়ে থাকে। সে পুষ্পার থেকে দূরে চলে আসাটাকে কোনোভাবেই মানতে পারছে না। আর সে তো শিবায়ার কথাকেও অমান্য করতে পারেনি, কারণ শিবায়াকে সে ভগবানের আসনে বসিয়েছিল। তো এক রাতে দার্শিকে মদের দোকানে পায় সুরি আর তার লোকেরা। সেখানে সুরি দার্শিকে খেপানোর জন্য অনেক আজে বাজে কথা বলতে থাকে। এর ফলে সেখানে বেশ মারামারি হয় আর দার্শি তো মাতাল থাকায় অনেক মার খেয়ে বাড়ি ফিরে আসে। চিঠি তখন লক্ষ্মীকে বলে, ইচ্ছা করেই সুরি দার্শিকে খেপিয়েছে মারার জন্য, দেখেছে যে সে মাতাল হয়ে আছে, তাই সে এটার সুযোগ নিল। লক্ষ্মী বলে, একে জাগাও, আমি আর তাকে এইভাবে সহ্য করতে পারছি না। তারপরই লক্ষ্মী তাকে পানি দিয়ে জাগায়। সে এবার তার মনের ভেতর থাকা কষ্টটাও কান্না করে দার্শিকে বলে। সে বলে, তোমার কি মনে হয় একমাত্র তুমি ভালোবাসার পর হারিয়েছ? একমাত্র তোমার জীবনেই কষ্ট আছে আর কারণেই আমার নেই? তুমি তো তাকে ভোলার জন্য মদ খাও, মাতাল হয়ে পড়ে থাকো। তাহলে আমি কি করব বলতে পারো? আমি তো তোমার মতো হতে পারবো না। আমি কি তাহলে এবার বিষ খেয়ে নিব? তুমি জানো দার্শি, আমিও একজনকে ভালোবেসেছিলাম, তারপর সে আমাকে কোনো কারণ ছাড়াই ছেড়ে চলে গিয়েছে। এরপরই আমরা লক্ষ্মীর ফ্ল্যাশব্যাক দেখতে পাই। লক্ষ্মী যেখানে কাজ করত সেখানে একটা ছেলে ছিল যার নাম গোপী, আর এই গোপী লক্ষ্মীকে
প্রেমের ফাঁদে ফেলে সুরির কথায়। সে লাক্ষ্মীকে ওয়াদাও করেছিল বিয়ে করবে, আর এইসব বলে তাকে একটা জায়গায় আনে, যেখানে এনে সুরির কাছে ছেড়ে সে সেখান থেকে চলে যায়। আর সুরি তাকে বলে, খুব অহংকার ছিল তোর, তাই না? এবার দেখ, আমি তোকে এমন ভাবে ছেড়ে দিব সমাজের কেউ তোকে বিয়েই করতে চাইবে না। পরে সে লাক্ষ্মীকে অনেক মারধর করে নিয়ে আসে গ্রামের সবার কাছে, আর তাকে বিয়ে করার জন্য বাধ্য করে দার্শিকে। এই তো ছিল লাক্ষ্মীর কাহিনী। তো এই সব কথা বর্তমানে লাক্ষ্মী বলে খুব কান্না করতে থাকে। সে দার্শিকে বলে, আমি এখন আর মন খারাপ করি না যে গোপী আমাকে ধোকা দিয়েছে। আসলে আমার খারাপ লাগে নিজের জন্য। তাই আমি বলছি, আমাদের উচিত না নিজেদের হৃদয়কে দুর্বল করা, বরং আমাদের উচিত কিভাবে বেঁচে থাকতে হয় সেই কারণগুলোকে খোঁজা। তো এরপর থেকেই দার্শি মুভ অন করার চেষ্টা করে, আর সে মদ খাওয়াও ছেড়ে দেয়। এখন সে লাক্ষ্মীর সাথে একসাথে বসে খাবার খায় আর অনেক সময় কাটায়। ধীরে ধীরে দার্শির জীবন সুন্দর হতে থাকে। এরপর লাক্ষ্মীর সাথে দেখা করতে আসে চিট্টি, আর এত রান্না দেখে চিট্টি বলে, কি হয়েছে যে এত কিছু রান্না করেছো? লাক্ষ্মী বলে, আসলে দার্শি এখন আর মদ খায় না, তাই আমি প্রতিদিনই এই খুশিতে রান্না করি, যা পাই সেটাই করি। এই কথা শুনে চিট্টিও তো অনেক খুশি হয়। তো বাইরে এসে চিট্টি দার্শিকে বলে, আমি খুব খুশি হয়েছি যে তুমি লাক্ষ্মীকে মেনে ভালো একটা জীবন শুরু করেছো। তো এরপর দার্শি তাকে বলে, আমি আসলে পুষ্পার সাথে একটু দেখা করতে চাই। তার সাথে যা হয়েছে ঠিক হয়নি, সেও একটা সুন্দর জীবনের স্বপ্ন দেখেছিল। এই কথা শুনে চিট্টি বলে, এই ভাই, এইসব কি বলছিস? মাত্রই তো সব ঠিক হলো, কেন এখন এই সব কিছুকে আবারও এলোমেলো করতে চাইছিস? কিন্তু দার্শি তো তার কথার কোনো জবাবই দেয় না। তো রাতের বেলা সে আসে পুষ্পার সাথে দেখা করার জন্য, কিন্তু পুষ্পা আসতে পারে না, কারণ তখন শিবায়া এসে যায়। আর এদিকে দার্শি দেখে একটা মেয়েকে কয়েকজন লোক মিলে টর্চার করছে, তাই সে তাকে দ্রুত চলে যায় বাঁচাতে। তবে মেয়েটাকে কুড়াল দিয়ে মেরে ফেলে ওই লোকেরা, আর বেহুশ করে দেয় দার্শিকে। তবে এর আগেই দার্শি একজনের হাত কেটে ফেলেছিল। যাই হোক, তো এরপর সকাল পর্যন্ত দার্শি আর ওই মেয়ে এখানেই পড়ে থাকে। সকালে গ্রামের লোকেরা এসে দেখে দার্শির হাতে সেই খুন করার অস্ত্র, যার ফলে সবাই দার্শিকেই খুনি ভাবে, তাই পুলিশ দিয়ে তাকে ধরিয়ে দেওয়া হয়। তখন লাক্ষ্মী দার্শিকে জানায় যে সে মা হতে চলেছে, তাই যাওয়ার সময় দার্শি চিট্টিকে বলে যায় সে যেন লাক্ষ্মীর খেয়াল রাখে। দূর থেকে এই সব কিছু দেখে পুষ্পা খুব কান্না করে। তো রাতে একজন পুলিশ অফিসার আসে পুষ্পার কাছে, আর তাকে কিছু দিয়ে বলে, চিন্তা করো না, দার্শি এই মুহূর্তে জেলেই সেফ থাকবে, আর সেই দানবের সব কাহিনী খুব তাড়াতাড়ি শেষ হবে। তো হতে পারে এই পুলিশ অফিসার শিবায়ার সম্পর্কে কিছু জানে। এরপর দেখা যায় লাক্ষ্মীকে তার গ্রামের সবাই অনেক আজে বাজে কথা বলে, কারণ তারা জানে তার স্বামী খুন করেছে, আর তারা লাক্ষ্মীর চরিত্র নিয়েও অনেক কথা বলে। তাই লাক্ষ্মী এই গ্রাম থেকেই দূরে চলে যায়, আর সেখানেই একটা বাড়িতে থাকতে শুরু করে তার পরিবারের সাথে, কারণ সে ছিল প্রেগন্যান্ট, আর লোকজন তার সন্তানকে জন্ম দিতেও মানা করছিল। তারা চাইছিল লাক্ষ্মী যেন মারা যায়, কিন্তু লাক্ষ্মী এই সব কথা না শুনে তার সন্তানকে এই পৃথিবীতে আনে। তার একটা ফুটফুটে মেয়ে সন্তান হয়। সে দেখতে দেখতে হাঁটা শিখে কথাও বলতে থাকে, আর এটাই হচ্ছে সিরি। এইভাবেই লাক্ষ্মীর জীবন চলতে থাকে তার মেয়ের আশেপাশেই। তো আজ এই গ্রামে একটা মেয়ের বিয়েতে শিবায়া আসে, আর এই মেয়েটার দিকে সে অদ্ভুতভাবে তাকায়। তার তাকানোতেই মেয়েটা ভয়ে বেহুশ হয়ে পড়ে যায়। তো কয়েকদিন পরই গ্রামে ফিরে আসে দার্শি, আর সে তার মেয়ের দিকেই তাকিয়ে থাকে। সিরি বলে, এই কে তুমি, আর তুমি এইভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন? দার্শি তাকে কিছু বলার আগেই লাক্ষ্মী সেখানে চলে আসে, আর এসেই দার্শিকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে, আর বলতে থাকে, আমি কত বছর পর তোমাকে দেখছি, কেমন আছো তুমি? এই হচ্ছে সিরি, আমাদের মেয়ে। আর সিরিকে বলে, সিরি, উনি তোমার বাবা। কিন্তু সিরি তো দার্শিকে দেখে লুকিয়েই পড়ে। লাক্ষ্মী তখন বলে, আসলে অনেক দিন হয়ে গিয়েছে তো, আর সে তো তোমাকে আগে কখনো দেখেনি, তাই ভয় পেয়েছে। তুমি কিছু সময় তাকে দাও, আমি সবকিছু বুঝিয়ে দিব। এরপর সিরি ধীরে ধীরে মিলেমিশে যায় তার বাবার সাথে। তো রাতে সিরিকে দার্শি এক রাজার গল্প বলে ঘুম পাড়িয়ে দেয়। তাদের দুজনের মধ্যে বেশ ভালো সম্পর্ক গড়ে ওঠে। তো এসব দেখে লাক্ষ্মী বলে, সিরি তার এই 6 বছরের জীবনে এত খুশি কখনো হয়নি। সে তোমার জন্যই হয়তো অপেক্ষায় ছিল। দার্শি বলে, আমি জেলে ছিলাম ঠিকই, কিন্তু সব সময় আমি তোমাদের দুজনের কথাই ভেবেছি। আমি এই মুহূর্তের জন্য এতগুলো বছর অপেক্ষা করেছি। আজ মনে হচ্ছে আমি শান্তির নিঃশ্বাস নিতে পারছি। এসব শুনে লাক্ষ্মী বলে, এবার আমাদের মেয়ের জন্য ভাবতে হবে।
তাকে পড়াশোনা করানোর জন্য এই জায়গা থেকে যেতে হবে। দার্সি বলে হ্যাঁ, আমরা সেই নিয়েই ভাববো। তো দার্সি যখন ঘুমিয়েছিল তখনই তার মনে পড়ে আজ আসার পথে তার উপর কিভাবে কিছু মানুষ হামলা করেছিল, আর তার মধ্যে সেই হাত কাটা লোকটাও ছিল। এসব দেখে তার ঘুমটা ভেঙে যায়। তখনই লক্ষ্মী তাকে জিজ্ঞেস করে কি হয়েছে, কিন্তু সে লক্ষ্মীকে সত্যিটা বলে না, তাকে এড়িয়ে যায়, না হলে খামোখাই সে চিন্তা করবে। তো এরপর পরের দিন দার্সির সাথে দেখা করতে আসে চিট্টি, আর সে বলে কি ভাই, আমাকে তুমি জেলে দেখা করতে দাওনি কেন? হঠাৎ করে আমাকে তুমি জেলে যেতে মানা করে দিয়েছিলে, আমার খুব খারাপ লেগেছিল। দার্সি বলে আসলে তুই যখনই আসতি তখন আমাদের মেয়ের ব্যাপারে বলতি, আর আমার খুব খারাপ লাগতো, আমি আমার কান্না আটকে রাখতে পারতাম না, তাই আমি মানা করেছি চিট্টি। এটা শুনে চিট্টি বলে যাক, এখন তো সব ভালো আছে, এটাই অনেক। তো এরপর তারা দুই বন্ধু বেরিয়ে পড়ে গ্রামটা ঘুরতে। সেখানে দার্সি বলে আমি যখন গ্রামে ফিরছিলাম তখন আমার উপর কয়েকজন মিলে আক্রমণ করেছিল, তাদের মধ্যে একজনের মুখ ঢাকা ছিল, আর সেই হচ্ছে আসল শয়তান, আর তার একটা হাতও ছিল না। চিট্টি বলে তাহলে সে নিশ্চয়ই আমাদের সম্পর্কে সব জানে, আর আমাদের এই গ্রামেরই কেউ হবে। এখন তো এমন অনুভব হচ্ছে যেন মৃত্যু আমাদের কাছে আসছে। এটা শুনে দার্সি বলে আমাদের এখন তাকে যে করেই হোক খুঁজে বের করতে হবে, সে আমাদের উপর আবারও আক্রমণ করার আগেই তাকে বের করতে হবে, সে আমাকে আবার খুঁজে বের করার আগেই আমি যেন তার সামনে থাকি, সেরকম কিছুই করতে হবে। আর তোকে অনেক ধন্যবাদ লক্ষ্মী আর সিরির খেয়াল রাখার জন্য, আমি আজীবন তোর কাছে কৃতজ্ঞ থাকব। তো এই কথাই রেগে যায় চিট্টি আর বলে তুই কেন আমার প্রতি কৃতজ্ঞ থাকবি? লক্ষ্মী আমার বোন, ভুলে গেলি নাকি? আমি তাকে আমার নিজের বোনের থেকেও বেশি ভালোবাসি, আর সিরি আমার বোনের মেয়ে, তাই তাদের খেয়াল রেখেছি আমি। আর এই কাজে আমাদের প্রেসিডেন্টও অনেক সাহায্য করেছেন, তিনি গ্রামের সবাইকে বলেছেন লক্ষ্মীর সাথে সম্মান দিয়ে কথা বলতে। তবে তারপরও যখন আমরা পারছিলাম না তখন গ্রামের শেষ মাথায় এসে থাকতে শুরু করি। এসব শুনে দার্সি বলে আচ্ছা পুষ্পা কেমন আছে? চিট্টি জানায় আছে ভালোই, তবে আগের থেকে বদলে গিয়েছে, সে একা আছে, কোনো মতে বেঁচে আছে আর কি। এদিকে শিবায়া তার ইলেকশন নিয়ে কথা বলছিল, কারণ আর 10 দিন বাকি আছে ইলেকশনের। তো কিছুক্ষণ পর দার্সিও আসে তার কাছে, আর শিবায়া তাকে দেখে বলে দার্সি, প্রায় 7 বছর হয়ে গিয়েছে তোকে দেখি না, আমি অনেক চেষ্টা করেছি তোকে জেল থেকে বের করতে, কিন্তু তারা কত কিছু বলল, তাই আর আমি তোকে সাহায্য করতে পারিনি, তবে অবশেষে তুই এসেছিস, আমি এতেই খুশি, কাল থেকে আবারও কাজে জয়েন করে নিস। এসব শুনে দার্সি বলে আচ্ছা স্যার, আমি চলে আসব। এরপর রাতে যখন দার্সি ঘুমের মাঝে তার মেয়েকে পায় না, সে তো আতকে ওঠে, তাই সে আর চিট্টি তাকে খুঁজতে বেরিয়ে পড়ে। তবে চিট্টি আলাদা হয়ে যায় আর দেখে একজন রাতের অন্ধকারে আসে শিবায়ার বাড়ি, আর শিবায়া বলছিল কাউকে মারার কথা। কিছুক্ষণ পরেই শিবায়া ভেতরে যায়, সেখানে সেই মেয়েটা ছিল যাকে আমরা গল্পের শুরুতে দেখেছি পানিতে ঝাঁপ দিতে। তো এই মেয়েকে ধরে এনে এখানে আজে বাজে কথা বলছিল সে। তখনই সেই সবকিছু দেখে নেয় চিট্টি আর বুঝতে পারে এই শিবায়ার আসল রূপটা কি। কিন্তু বেচারা চিট্টি ধরা পড়ে যাওয়াতে তাকে শিবায়া সেখানেই মেরে ফেলে, আর তার বাড়ির উঠোনেই কবর দিয়ে দেয়, আর তার উপর গোলাপের চারা লাগিয়ে দেয়। এদিকে সিরিকে খুঁজতে গিয়ে ক্লান্ত হয়ে বসে পড়ে দার্সি। তখনই সেখান দিয়ে ওই মেয়েটা গিয়ে পানিতে ঝাঁপ দেয়, কিন্তু সঠিক সময়ে তাকে পানি থেকে তুলে আনে দার্সি, আর তাকে বলে তুমি এমন একটা বয়সে আছো যেখানে এত রাতে বাইরে আসতে ভয় পাওয়ার কথা, কিন্তু তুমি বাইরে এসে এরকম একটা কাজ করতে গিয়েছিলে, তার মানে নিশ্চয়ই তোমার সাথে খারাপ কোনো কিছু হয়েছে যেটা তোমাকে অনেক বেশি আঘাত করেছে, যার জন্যই তুমি খুব কষ্ট পেয়েছো। কি হয়েছে আমাকে বলবে? তুমি আমাকে নিজের ভাই বা মা ভেবে সবটা বলতে পারো, হয়তো আমি তোমাকে সাহায্য করতে পারবো, হয়তো আমি তোমাকে বুঝতে পারবো, আর আমি ওয়াদা করছি কাউকে এই বিষয়ে কিচ্ছু বলবো না। তখনই মেয়েটা বলে একটা অল্প বয়সী মেয়ে তার মায়ের সামনেই কাপড় বদলাতে চায় না, এখন তুমি ভেবে দেখো একজন পরপুরুষের সামনে সে নেকেড হয়ে আছে, আর সেই দানবটা তার দিকে কুনজরে তাকিয়ে আছে আর আজে বাজে কথা বলছে। এর থেকে ভয়ঙ্কর অভিজ্ঞতা আর কি হতে পারে? আমি ছোটবেলায় রাক্ষসের গল্প শুনে ভাবতাম বাস্তবে রাক্ষসের রূপ কেমন হবে, কিন্তু কখনো ভাবিনি যে তার রূপ শিবায়ার মতো হবে। এই কথায় তো মাথায় ঘুরে যায় দার্সির। মেয়েটা বলে তুমি জানো ভাইয়া, আমাদের গ্রামের মেয়েরা কেন মারা যায়?
কারণ ওই রাক্ষস তাদেরকে তুলে নিয়ে এই সব করে, আর একটা মাস্ক পরা লোক তাদের শ্লীলতাহানি করে। তো এই সব কিছু শোনার পর দার্সি বলে, তুমি চলো আমার সাথে। তারপরই দেখা যায় মাস্ক পরা লোক আর কেউ না, সেই সুরি, আর তার একটা হাতও কাটা। আর যেই মেয়ের মৃত্যুর জন্য দার্সিকে জেল খাটতে হয়েছিল, সেই মেয়ের সাথে সেই রাতে সুরি আর তার লোকেরাই খারাপ কাজ করছিল। আর তাকে বাঁচাতে গিয়েই দার্সি সুরির হাত কেটে ফেলে, কিন্তু দুর্ঘটনাবশত দার্সি অজ্ঞান হয়ে যাওয়ায় সুরিরা সেখান থেকে পালিয়ে যায়, আর ওই মেয়ের খুনের দায়ে ফেসে যায় দার্সি। তো আজ সুরি সিরিকেও তুলে এনেছে। এটা দেখেই তো দার্সির মাথা খারাপ হয়ে যায়, আর সে সুরিকে অনেক মার মারে। এক পর্যায়ে তাকে একেবারে আধমরা করে দেয়। পরে সিরিকে আবারও ঘুমের মাঝেই লাক্ষ্মীর কাছে রেখে পরের দিন সে চলে আসে শিবায়ার কাছে। এরপর পুষ্পার সাথে দেখা করে সে, আর পুষ্পাও দার্সিকে জানায় এই গ্রামের মেয়েদের মৃত্যুর আসল রহস্যটা কি। দার্সি বলে, আমি সব জানি, আর আমি এই শয়তানটাকে শেষ না করে কোথাও যাব না। এটা শুনে পুষ্পা বলে, তোমার একটা মেয়ে আছে দার্সি, যদি তোমার কিছু হয়ে যায় তখন তার কি হবে? তার চেয়ে ভালো তুমি এই গ্রাম থেকে চলে যাও তোমার পুরো পরিবারকে নিয়ে। দার্সি তখন বলে, যে মেয়েগুলো মারা গেল আর যারা সামনে মারা যাবে তারা আমার বোন, আমার সন্তানের মতোই, তাই আমি এইভাবে তাদেরকে একটা রাক্ষসের মুখে রেখে যেতে পারবো না। তো এরপরে দার্সি বস্তায় করে সুরির আধমরা বডি এনে শিবায়ার সামনেই মেরে ফেলে। তারপর এখানে শিবায়াকে বলে, আমি তোকে আমার ভগবানের উপরে রেখেছি, আর তুই আমাদের মেয়েদেরকেই মারছিলি। তুই আসলে একটা শয়তান, একটা রাক্ষস, তাই আমি তোর শেষ করেই ছাড়ব। এরপর এখানে অনেক মারধর হয়, যা আমরা আগেই দেখেছি। মারের এক পর্যায়ে একেবারেই দার্সিকে খুন করে ফেলে তারা, আর তার এই বাড়ির উঠোনেই কবর দিয়ে দেয় গোলাপের গাছ লাগিয়ে। দৃশ্য পরিবর্তন হয়, আর আমরা পুষ্পাকে দেখি। সে দূর থেকে দেখছিল লক্ষ্মীদেরকে, আর তাদের উঠোনে থাকা সেই গোলাপটাকে সে এক দৃষ্টিতে দেখতে থাকে। তার বুঝতে আর বাকি থাকে না এটা কোনো সাধারণ গোলাপ না, এর নিচেই ঘুমিয়ে আছে দার্সি। এরপর পুষ্পা ফিরে আসে, আর শিবেয়া তাকে এবার তার সব কুকর্ম বলতে থাকে। তারপর সে তার উঠোনে রাখা সমস্ত ফুল গাছের রহস্য বলে, যে এখানে সব কটা গাছের নিচে আছে এক একজনের লাশ। তারপর এখানে সেই পুলিশ অফিসারকেও মারা হয়, কারণ এই অফিসার শিবায়ার রহস্য বের করে ফেলেছিল। শিবায়া পুষ্পাকে এবার খুব ভালো করে ভয় দেখায় যে তার বিরুদ্ধে যাওয়া মানেই তার নামে এখানে আর একটা ফুল গাছের জন্ম হওয়া। তো সেখান থেকে ফেরার পথে পুষ্পা ভাবছিল সে আর পুলিশ অফিসার মিলে কিভাবে একে একে এতদিন ধরে সব রহস্যগুলোকে বের করছিল। তবে এইভাবে যে পুলিশ অফিসার ন্যায় বিচার করার আগেই নিজে মারা যাবে সেটা সে ভাবতেও পারেনি। তাই পুষ্পা মনে মনে নিজের জন্য একটা প্ল্যান বের করে। তো পরের দিনই লক্ষ্মী আসে শিবায়ার কাছে আর বলে, আমার স্বামী গতকাল থেকে বাড়ি ফিরছে না, কি হলো বুঝতে পারছি না, খুব চিন্তা হচ্ছে। শিবায়া তখন বলে, আচ্ছা তাই নাকি? হতে পারে সে শহরে গিয়ে মদ খেয়ে নিয়েছে, তাই হয়তো আসতে পারছে না, তবে ফিরে আসবে খুব তাড়াতাড়ি, আমি খোঁজ করছি, তুমি চিন্তা করো না। আর সিরি, তোমার জন্মদিন কবে? সিরি জানায় আজ। শিবায়া তখন বলে, ও তাহলে আমি আসবো, আমার জন্য মাছ রান্না করে রেখো, আমরা একসাথে আজ খাবো আর খুব খুব মজা করব। লক্ষ্মী এটা শুনে বলে, আচ্ছা আসবেন, আমরাও খুশি হব। তো রাতেই বেরিয়ে পড়ে শিবায়া তার লোকদের নিয়ে লক্ষ্মীর বাড়িতে খাবার খেতে। এদিকে লক্ষ্মী আজ অদ্ভুত আচরণ করছে, যেন সে চাইছিল শিবায়া তাড়াতাড়ি এসে তার রান্না করা খাবার খাক। তো তারপরই লক্ষ্মীর বাড়ি আসে শিবায়া আর তার লোকজন, এসেই তারা খাবার খেতে বসে। লক্ষ্মী তখন এক হাসি দিয়ে তাদের দিকে তাকায়। কিছুক্ষণ পরই বোঝা যায় এই হাসির আসল কারণ কি। আসলে খাবারে ছিল বিষ। ধীরে ধীরে বিষের ইফেক্ট শুরু হয়। সেই মুহূর্তেই সেখানে চলে আসে পুষ্পা, আর একে একে সে সবার গলা কেটে মাথায় আঘাত করে মারতে থাকে, একদম শিবায়ার চোখের সামনে। শিবায়ার শরীরেও শক্তি ফুরিয়ে আসছিল। এরপর শিবায়াকেও একদিকে মারে পুষ্পা, আর আরেকদিকে লক্ষ্মী তার স্বামীর কবর দেখে কান্নায় কপাল চাপড়ায়। তার যেন সব শেষ হয়ে আছে এই গোলাপের গাছের নিচেই। তো এখানেই শেষ হয় এক ভয়ঙ্কর প্রতিশোধের রাত। তো সকালে উঠতেই ছোট্ট সিঁড়ি দেখে তাদের উঠোনে ভরে আছে গোলাপ গাছ, কারণ লক্ষ্মী আর পুষ্পা শিবায়ার বুদ্ধিকে তাদেরই উপর প্রয়োগ করেছে। এই প্রতিটা গাছের নিচেই তাদেরকে পুঁতে রাখে তারা। আসলে সেদিন যখন দেখা করতে আসে পুষ্পা, সেদিনই সে সমস্ত সত্যিটা বলে দিয়েছিল লক্ষ্মীকে। তারপরই তারা এই প্ল্যান সাজায়
যাতে তারা সফলও হয়েছে। তো এরপর পুষ্পা তার কাপড় চোপড় নিয়ে বেরিয়ে পড়ে এই গ্রাম থেকে চলে যাওয়ার জন্য। লক্ষ্মী তখন তাকে থাকতে বলে, কিন্তু পুষ্পা বলে এই টাকাগুলো রাখো সিরির পড়াশোনার জন্য, আর আমাকে যেতে হবে, এখানে আমার আর কিছুই নেই, আমার কাজ সম্পূর্ণ হয়েছে। তো যাওয়ার সময় পুষ্পা দেখে পুলিশ খুঁজছিল গ্রামের লিডারের বাড়ি, পরে সে তাদেরকে সেই বাড়ি দেখিয়ে দেয় আর কিছু হিন্টও দিয়ে দেয়, আর তারা এসেই তার উঠোন থেকে অনেকগুলো লাশ তোলে, যা দেখে গ্রামের সবাই তো বুঝতে পারে এতদিন ধরে তাদের আপনজনের খুনি এই শিবায়াই ছিল, যাকে তারা সবচেয়ে বেশি বিশ্বাস করত। তো এর মাধ্যমেই ভালো মানুষের মুখোশের আড়ালে থাকা এক ভয়ঙ্কর শয়তানকে নির্মূল করার মাধ্যমেই এই গল্পটি এখানেই শেষ হয়। আর ভালোবাসার মানুষের জন্য মানুষ কি না করতে পারে, পুষ্পাই হলো তার জলজ্যান্ত উদাহরণ। সে দার্সির সাথে সারা জীবন থাকতে না পারলেও তার মৃত্যুর বদলা সে নিয়েছে, আর দার্সির পরিবার সহ পুরো গ্রামের মানুষকে বাঁচিয়ে দিয়ে গেছে। যাই হোক, তো এই গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়, সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর এই সম্পূর্ণ সিরিজটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড দেওয়া আছে, সিরিজটি দেখতে চাইলে কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন করে নিন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।